শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, যেটা জুলাই মাসে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমরা আজকের এই ভূগোল মডেল টাস্কের প্রশ্ন এবং উত্তর নিয়ে ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, তো এবার বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। চলো শুরু করা যাক, এবং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে। ঠিক আছে, চলো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই প্রশ্নগুলো। প্রশ্নগুলো কতগুলো দিয়েছি দেখে নিই, তারপর আমরা প্রশ্ন উত্তর দুটো নিয়ে একসঙ্গে পরপর দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখে নাও, একের দাগের বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে দেখতে পাচ্ছ বিকল্প মানে 4টা করে অপশন দেওয়া হয়েছে। 4টা করে অপশনে যেটা উত্তর ঠিক হবে সেটাই তোমাকে করতে হবে। এখানে দেখো একের দাগে তোমাকে দেওয়া হয়েছে 1.3 মানে 3টে দেওয়া হয়েছে। আচ্ছা, 2-এর দাগে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করো, এখানেও দেওয়া হয়েছে 3টে। ঠিক আছে, এবার 3-এর দাগে দেওয়া হয়েছে সংক্ষিপ্ত উত্তর দাও, এখানে দেওয়া হয়েছে 2টো। আর 4-এ দেওয়া হয়েছে একটা কোশ্চেন, হিমাবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাফ রেখার সচিত্র বর্ণনা দিতে, ছবি এঁকে আঁকতে হবে। ঠিক আছে, ওকে। এবার আমরা চলে যাই প্রশ্ন উত্তরে। দেখো প্রথম দেখো, দশম শ্রেণীর ভূগোল পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021। প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা আমরা দেখে নেব। 1 নম্বর, বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্ট একটি ভূমিরূপ হল ক প্লাবনভূমি, খ এস্কার, গ গিরিখাত, ঘ স্বাভাবিক বাঁধ। উত্তরটা কী হবে না, অবরোহণ প্রক্রিয়ায় সৃষ্টি একটি ভূমিরূপ হলো, উত্তরটা হবে গিরিখাত। উত্তরটা কী হবে, গিরিখাত, গ উত্তরটা হবে গিরিখাত। ঠিক আছে, ওকে। এবার চলে যাই 1.2-এ কী বলছে দেখা যাক। হিমাবাহ ও পর্বতের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো কতে ফিয়ার্ট, বার্কস্ট্রুন্ড, কোরি, এরিটি। ঠিক আছে, তাহলে 1.2-এর যে প্রশ্নটা দেখতে পাচ্ছ, হিমবাহ ও পর্বতের মধ্যে সৃষ্ট সংকীর্ণ ফাঁক হলো ফিয়ার্ট, বার্কস্ট্রুন্ড, কোরি আর এরিটি। উত্তরটা কী হবে, উত্তরটা হবে খ বার্কস্ট্রুন্ড। কী হয়েছে, বার্কস্ট্রুন্ড, উত্তরটা হবে খ। ঠিক আছে, এবার চলে আসে 1.3-এ কী বলেছে দেখে নিই। ঠিক জোড়াটি নির্বাচন করো, কোনটা ঠিক সেটা আমাকে দেখতে হবে। কতে লাদাখ অঙ্গরাজ্য, পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অঙ্গরাজ্য, আর ঘ হলো হরিয়ানা কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক জোড়াটি কোনটা সেটা নির্ভর করতে হবে। এবার এগুলো সবই ভুলভাল আছে, এবার এখানে যেটা ঠিক সেটা তোমাদের লিখতে হবে। তা উত্তরটা কোনটা হবে না, উত্তরটা হবে পদুচেরি। কী হবে, পদুচেরি, খ পদুচেরি পদুচেরিটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ঠিক আছে, পদুচেরিটা হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। ওকে, ব্যাস। এবার চলে আসছি 2-এ কী বলেছে দেখো, শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। 2.1-এ বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলি কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। বায়ুর ড্যাশ প্রক্রিয়ায় বালি ও পলি কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। উত্তরটা কী হবে না, বালির অপবাহন প্রক্রিয়ায় বায়ুর অপবাহন প্রক্রিয়ায় বালি ও পলি কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। এখানে উত্তরটা শুধু হবে অপবাহন। বায়ুর অপবাহন প্রক্রিয়ায় বালি ও পলি কণা এক স্থান থেকে অন্য স্থানে অপসারিত হয়। ঠিক আছে, এবার 2.2-এ কী বলছে দেখে নিই। বলছে ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় দ্বারা বেষ্টিত। ড্যাশ উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় দ্বারা বেষ্টিত। উত্তরটা কী হবে, উত্তরটা হবে কাশ্মীর। ঠিক আছে, এখানে উত্তর ড্যাশে কী লিখবে, কাশ্মীর। কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় দ্বারা বেষ্টিত। ঠিক আছে, কাশ্মীর উপত্যকা পীর পাঞ্জাল ও উচ্চ হিমালয় দ্বারা বেষ্টিত। ওকে, এইভাবে সুন্দর করে লিখে নেবে। এবার হয়ে গেল। এবার চলে যাচ্ছি দেখো, এবার 2.3-এর কোশ্চেনে কী বলছে দেখো, ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। ড্যাশ মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। উত্তরটা কী লিখবে না, উত্তর পূর্ব মৌসুমি বায়ু। কী হবে, এখানে লিখবে উত্তর পূর্ব। উত্তরটা হবে উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের শীতকাল প্রায় শুষ্ক প্রকৃতির হয়। ঠিক আছে, উত্তরটা হবে উত্তর পূর্ব। বুঝতে পারো, তাহলে আমাদের 2 দাগের কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেল। এবার চলে যাচ্ছি 3 দাগের কোশ্চেনটা, সংক্ষিপ্ত উত্তর দাও। কি বলেছে 3.1-এ পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়েছে।
ঠিক আছে, সঙ্গে উত্তর বলছে পলল বেজনী কেন পর্বতের পাদদেশে সৃষ্টি হয়েছে। তাহলে আমরা উত্তর করব, উত্তর দেখে নিই আমরা কী বলেছি দেখে নিই। আচ্ছা, উত্তরটা এইভাবে লিখবে। উত্তর হলো পলল বেজনী পর্বতের পাদদেশে সৃষ্টি হওয়ার কারণ হলো পর্বতের পাদদেশের ভূমির ঢাল ভীষণভাবে কমে যায়। এতে পার্বত্য অঞ্চল থেকে নদীর সাথে বাহিত নুড়ি, বালি, পলি, কাঁকর প্রভৃতি পর্বতের পাদদেশে সঞ্চিত হয়। এই সঞ্চিত পদার্থের উপর দিয়ে নদী বিভিন্ন খাতে প্রবাহিত হলে তা অর্ধগোলাকার আকৃতিতে ভাগ হয়ে পড়ে। হাত পাখার মতো দেখতে প্রায় গোলাকার এই ভূমিকে পলল বেজনী বা পলল পাখা বলা হয়। ঠিক আছে, বুঝতে পেরেছো? পলল বেজনী বলা হয় যেটাই, সেটাই হচ্ছে পলল পাখা বলা হয়। ঠিক আছে, এবার আমরা উদাহরণ দিয়ে একটু দেখে নিই। উদাহরণ কি বলেছে, উদাহরণ কোথায় আছে এগুলো? উদাহরণ উত্তরপ্রদেশের দুন উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকায় হিমালয়ের পাদদেশে অনেক পলল বেজনী গড়ে উঠেছে। বুঝতে পেরেছো? উত্তরপ্রদেশের দুন উপত্যকা এবং ব্রহ্মপুত্র উপত্যকায় হিমালয়ের পাদদেশে অনেক পলল বেজনী গড়ে উঠেছে। তাহলে বুঝতে পেরেছো এটা? তাহলে এটা তোমরা সুন্দর করে এইভাবে লিখে ফেলবে। এই পলল বেজনী কেন পর্বতের উপর সৃষ্টি হবে সুন্দর করে লিখে দেওয়া হয়, তোমরা সুন্দর করে লিখে ফেলবে। ঠিক আছে, ওকে। এবার চলে যাই 3.2 প্রশ্নটা কী আছে দেখে নেই। কী বলেছে দেখো, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করা সম্ভব। ঠিক আছে, ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের মাধ্যমে কিভাবে মৃত্তিকা প্রতিরোধ করা সম্ভব। এবার এর উত্তরটা আমরা দেখে নিই, কীভাবে লিখবে তোমরা দেখে নাও। আচ্ছা, বিভিন্ন পয়েন্ট দিয়ে লিখে দেওয়া হয়েছে। দেখো, বিভিন্ন বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে ক্ষয় ও অবনমনের হাত থেকে মাটিকে রক্ষা হলো মাটি সংরক্ষণ। ঠিক আছে, মৃত্তিকা ক্ষয় প্রতিরোধ করতে ধাপ চাষ, ফালি চাষ ও সমোন্নতি রেখা বরাবর চাষের ভূমিকা অগ্রণী। ঠিক আছে, প্রথমে হচ্ছে ধাপ চাষ। কীভাবে করবে? পাহাড় ও পর্বতের ঢালু অংশে ধাপ কেটে একটি সমতল ভূমি তৈরি করে চাষের জমি তৈরি করা হয়। এতে মৃত্তিকা ক্ষয় ভীষণভাবে কমানো যায়। তবে এই ধাপ তৈরির কারিগরি জ্ঞানের প্রয়োজন হয়। ধাপ বিভিন্ন প্রকারে হয়। কতে বেঞ্চ সোপান, খতে পর্যায়িত সোপান, গতে সমতল সোপান। ঠিক আছে, এবার চলছি ফালি চাষ। কি না, যে সকল ঢালু জমিতে মাটি ক্ষয় বেশি সেখানে ঢালের আড়াআড়ি চাওড়া ফিতের মতো জমি তৈরি করে ক্ষয়রোধকারী শস্য যেমন সিম, ডাল, সোয়াবিন চাষ করা হয়। এতে মাটির ক্ষয়রোধ হয় এবং মাটির জল ধারণ ক্ষমতাও বাড়ে। ঠিক আছে, এটা হচ্ছে ফালি চাষ। এবার চলে আসছে 3 নম্বরে, সমোন্নতি রেখা বরাবর চাষটা কি না, সমোন্নতি রেখা বরাবর বাঁধ দিয়ে জলের গতিকে বাধা দিয়ে আটকে দিলে যেমন মৃত্তিকা ক্ষয় রোধ হয়, অন্যদিকে ওই জল মাটিতে শোষিত হয় এবং গাছ তার প্রয়োজনীয়তা জল পায়। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এইভাবে 3টে পয়েন্ট যেটা বললাম, এইভাবে সুন্দর 3টা পয়েন্ট দিয়ে সুন্দর করে যেভাবে লিখলাম এইভাবে সুন্দর করে তোমরা লিখে ফেলবে। ঠিক আছে, যদি কোনো তোমার সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিও। ওকে, চলো। আর যদি বারবার বলছো তুই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, প্লিজ একটি করে লাইক দিও ভিডিওটির জন্য। তোমাদের জন্য অনেক কষ্ট করে এগুলো তৈরি করা, অবশ্যই ভিডিওতে করে একটা করে লাইক দিও। ওকে, চলো। এবার 4 দাগের কোশ্চেনে কী বলেছে একটু দেখে নেওয়া যাক। 4 দাগের কোশ্চেন বলেছে, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা দাও। হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত বিভিন্ন প্রকার গ্রাব রেখার সচিত্র বর্ণনা দিতে বলেছে। তাহলে উত্তরটা আমি লিখেছি, দেখো উত্তরটা এইভাবে তোমরা সুন্দর করে লিখবে। উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের ক্ষয়জাত পদার্থগুলি হিমাবহ উপত্যকার বিভিন্ন অংশে সঞ্চিত হয়। এরূপ সঞ্চয়কে বলা হয় গ্রাব রেখা বলা হয়। উদাহরণ, তিস্তা নদীর উচ্চ অববাহিকার লাচেন ও লাচুং অঞ্চলে নানা ধরনের গ্রাব রেখা দেখা যায়। শ্রেণীবিভাগ, গ্রাব রেখাগুলিকে সাধারণত 2টি ভাগে ভাগ করা যায়, যথা 1 অবস্থান অনুসারে গ্রাব রেখার শ্রেণীবিভাগ, কতে পার্শ্ব গ্রাব রেখা। কি না, হিমাবহ পদার্থকে ঠেলে এগিয়ে নিয়ে যাওয়ার সময় দুই পাশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাব রেখা হলো পার্শ্ব গ্রাব রেখা। খ ভূমি গ্রাব রেখা, হিমাবাহের তলদেশে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাব রেখা হলো ভূমি গ্রাব রেখা। গ মধ্য গ্রাব রেখাটা কি না, 2টি হিমাবহ পাশাপাশি প্রবাহিত হলে মিলন অঞ্চলে সঞ্চিত গ্রাব রেখাই হলো মধ্য গ্রাব রেখা। ঘ হিমাবদ্ধ গ্রাব রেখা, হিমাবদ্ধ গ্রাব রেখা কি না, হিমাবহের ফাটলের মধ্যে সঞ্চিত গ্রাব রেখাকে হিমাবদ্ধ গ্রাব রেখা বলা হয়। হিমতল গ্রাব রেখা, পর্বত গাত্র হিমাবহের ফাটলের মধ্য দিয়ে প্রস্তরখণ্ড হিমাবহের তলায় পৌঁছালে তাকে আমরা হিমতল গ্রাব রেখা বলবো। আর চতে প্রান্ত গ্রাব রেখা, হিমাবহ যেখানে এসে শেষ হয় অর্থাৎ গলে যায় সেখানে পদার্থ সঞ্চিত হয়ে সৃষ্ট গ্রাব রেখা হলো প্রান্ত গ্রাব রেখা।
ঠিক আছে, এইভাবে এগুলো লিখবে। আবার দুয়ে দেখো আকৃতি ও প্রকৃতি অনুসারে গ্রাফ রেখার শ্রেণীবিভাগ, আকৃতি এবং প্রকৃতি অনুসারে গ্রাফ রেখার শ্রেণীবিভাগ, সেটা কীভাবে দেখো, কতে বলয়ধর্মী গ্রাফ রেখা, সেটা কি না বলয়াকারের সঞ্চিত গ্রাফ রেখা হলো বলয়ধর্মী গ্রাফ রেখা। খ অবিন্যস্ত গ্রাফ রেখা, হিমাবাহের অগ্রভাগে ইতস্তত বিক্ষিপ্ত গ্রাফ রেখা হলো অবিন্যস্ত গ্রাফ রেখা। ঠিক আছে। গ রোজেন গ্রাফ রেখা, গ্রাফ রেখাগুলো একে অপরের উপর সঞ্চিত হলে তাদেরকে বলা হয় রোজেন গ্রাফ রেখা। আর ঘ স্তরায়িত সামুদ্রিক গ্রাফ রেখাটা কি না উপকূল অঞ্চলে হিমাবহ প্রসারিত হলে সমুদ্রের তলদেশে স্তরে স্তরে গ্রাফ রেখা সঞ্চিত হয়, এদেরকে বলা হয় স্তরায়িত সামুদ্রিক গ্রাফ রেখা। ঠিক আছে, এইভাবে আমি যেভাবে সুন্দর করে লিখে দিলাম, তোমরাও সুন্দর করে এখান থেকে খাতা লিখবে, লেখার পর সুন্দর করে এখানে এই ধরনের একটা ছবি আঁকবে। ঠিক আছে, এটা বইতেই আছে, তোমরা বই দেখে দেখে বা এই ছবিটা দেখে দেখে তোমরা সুন্দর করে এইভাবে ছবিটা আঁকবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এইভাবে সুন্দর করে ছবিগুলো আঁকবে। তাহলে ভূগোলের যা যা ছিল আমরা সব করে দিলাম। এবং দশম শ্রেণীর সমস্ত ভিডিওগুলো, সমস্ত সাবজেক্টের ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও সমস্ত বিষয়ের সাবজেক্টগুলো ওখান থেকে দেখতে পাবে। যাই হোক, তোমাদের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবে, এবং আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং অবশ্যই যাওয়ার আগে আরেকবার বলো, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও। ধন্যবাদ।